বাংলাদেশের কোন যে সকল কুকুর কুত্তার ল্যাজ গুটায়া পালাইছে এই সকল কুত্তাকে আর বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। সেনা প্রধান হচ্ছে হাসিনার আর একটা গোলাম কুকুর। এক কুকুরের বাচ্চা দিয়ে আর এক কুকুরকে স্বাধীন করা যাবে না। আমরা যখন কুকুরকে দেশ ছাড়া করেছি, কুকুরের বংশ সহ উৎখাত করে দেশ ছাড়া করব। কুত্তা দিয়ে যদি দেশ শাসন করার দুরভিসন্ধি করা হয়, সেনা প্রধানকে বলছি আমরা লক্ষ লক্ষ আবু সাঈদ বুক পেতে দিয়ে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেব। বাংলাদেশ নিয়ে কোনো ষড়যন্ত্র করবেন না। আপনার বেঁচে পালাবার কোনো জায়গা নাই। আপনার অপশন হচ্ছে দুইটা, বাংলাদেশের কারাগারে থাকবেন নাকি বেলজিয়ামের কারাগারে থাকবেন। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনার কবর কি বঙ্গোপসাগরে হবে না আটলান্টিকে হবে। বাংলাদেশের ফেরাউনের পরের নীল নদে যেভাবে কবর খুঁজে বের করা হয়েছিল, আপনার জন্য বাংলার নীল নদ প্রস্তুত করা আছে। বাংলার মাটি ফেরাউনকে যেভাবে মিশরের মাটি নেয় নাই, বাংলার ফেরাউনকেও বাংলার মাটি কবর দিতে দেবে না। আপনার ভাসায় দেওয়া হবে, বঙ্গোপসাগরে ভাসায় দেওয়া হবে। আপনার জানাজা হবে না, গোসল হবে না, কেউ আপনার জানাজা পড়বে না। যারা শেখ পরিবার দালালদের জানাজা পড়বে, ওরা হচ্ছে বাংলার গাদ্দার ঘসেকে বেগম এবং মীর জাফর। বাংলাদেশের সেনা প্রধান থেকে শুরু করে সশস্ত্র বাহিনী যারা আছে, পুলিশ, র্যাব, আর্মির যারা বাহিনী আছে, দিল্লির সেবাদাস বুদ্ধিজীবীরা মিলে বাংলাদেশের এই ঐতিহাসিক বাংলা বসন্তকে হাইজ্যাক করবার যে ষড়যন্ত্র করছে, আমরা দেশবাসীকে বলবো সতর্ক থাকবেন, মাঠ ছাড়া যাবে না। যেই প্রজাতন্ত্রের কর্মচারীরা আমাদের টাকায় অস্ত্র কিনে, বুলেট কিনে আমাদের হাজার হাজার মানুষকে গুম খুন করেছে, সেই সেনা প্রধানের হুকুমে বাংলাদেশ চলতে পারে না, পারবে না। আমরা সেনাবাহিনীকে বলছি ব্যারাকে ফিরে যান, কারফিউ উড্ডু করেন। দিস ইজ নট ইউর বিজনেস। বাংলাদেশ এদেশের সাধারণ মানুষরা রক্ত দিয়ে স্বাধীন করেছে, রক্ত দিয়ে প্রতিহত করবে এবং লালন পালন করবে। আওয়ামী দিল্লির দাসত্বকে পিছনের রুম থেকে ফিরায় এনে আসা দাসখত দেওয়া বুদ্ধিজীবীরা, যেই সকল বেশ্যা বেহায়ারা গত 16 বছর এই ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলে নাই, আমরা তাদের কাউকে অন্তর্বর্তীকালীন সরকারের অংশ হইতে দেব না, দেব না। প্রিয় দেশবাসী, আপনারা জানেন দিল্লি এখন তার শেষ কার্ড খেলতেছে। হাসিনা এবং রেহানাকে নিয়ে দিল্লির মসনদের যে চিড়িয়াখানা আছে, সেই চিড়িয়াখানা থেকে বাংলাদেশের বঙ্গভবনের ছাগল এবং কুত্তা চুপ্পুর কাছ থেকে দেশটিকে বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্র করছে। তাই দেশবাসীকে আমরা বলছি, আপনারা রাস্তায় থাকেন, সেনাবাহিনীর কথা মতো বাংলাদেশ চলবে না, তাদের কথা মতো আমরা ঘরে ফিরে যাব না। রাজপথে যারা রক্ত দিয়ে, জীবন দিয়ে, শাহাদাতের মাধ্যমে এই দেশকে দিল্লির দাসত্ব থেকে স্বাধীন করেছে, তাদের বক্তব্যে দেশ চলবে, তারা নির্ধারণ করবে আগামী দিনে কেয়ারটেকার কিভাবে গঠিত হবে। তাই আমরা পরিষ্কার করে বলেছি এবি পার্টির পক্ষ থেকে, শুধু শেখ পরিবারের কুকুরগুলো পদত্যাগ করে পালাইলে চলবে না, বঙ্গভবনের কুকুরগুলোকে পদত্যাগ করে পালাইতে হবে। আমরা নতুন প্রধান বিচারপতি বানাবো, যেই বিচার বিভাগ আমার আপনার পক্ষে কথা বলবে, মজলুমকে আটক করবে না, রিমান্ডের নামে হারুনের ভাতের হোটেলে নিয়ে হাত পায়ের নখ তুলে দেবে না। বাংলাদেশকে নতুন করে আবার পুনর্গঠন করতে হবে। এই বাংলাদেশ হবে আমার আপনার বাংলাদেশ, এই বাংলাদেশ হবে কৃষক মজুরের বাংলাদেশ, রিক্সাওয়ালা সিএনজি ড্রাইভারের বাংলাদেশ, যারা কাজের বুয়া থেকে শুরু করে চা বিক্রেতা আছেন, এই আগামীর বাংলাদেশ হবে তাদের বাংলাদেশ। আওয়ামী লুটেরাদের বাংলাদেশ থাকবে না।
আমরা পরিষ্কার করে বলতে চাই, গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে যারা এখন পর্যন্ত গুলি বন্ধ করছেন না, র্যাব থেকে শুরু করে ছাত্রলীগের গুন্ডা কুকুরের বাচ্চারা যারা এখনো গুলি করছেন, পাড়ায় মহল্লায় প্রতিহত করেন, আওয়ামী লীগের কোন মূর্তি থাকবে না বাংলাদেশে। এই আওয়ামী ফ্যাসিবাদের মধ্য দিয়ে যে মূর্তি কায়েম হয়েছে, শেখ পরিবারের প্রত্যেকটা মূর্তি ভেঙে ফেলতে হবে। আপনারা চোখ কান খোলা রাখেন, গণভবন, বঙ্গভবন আর সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট থেকে বাংলাদেশের জনগণের শাসন করার কোনো গাইডলাইন তৈরি হবে না। বাংলাদেশের শাসন ব্যবস্থার গাইডলাইন তৈরি করবে ছাত্র সমাজ। শহীদ মিনার, শাহবাগ থেকে লক্ষ লক্ষ জনতারা ঠিক করবে আগামীর বাংলাদেশ কিভাবে চলবে, কারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবে, কারা সদস্য হবে, কারা প্রধান বিচারপতি হবে, কারা পুলিশ, র্যাব, বিজিবির সদস্য হবে। তাই আমরা অনুরোধ করছি দেশবাসীকে, চোখ কান খোলা রাখবেন, রাজপথ ছাড়া যাবে না। সেনা প্রধানের বক্তব্য আমরা মানি না। আপনাদের চাকরি হচ্ছে ব্যারাকে, কুত্তার মতো যেভাবে হাসিনা পালাইছে, আপনার সৈন্যবাহিনীদেরকে অর্ডার করে ব্যারাকে ফিরায় নেন। ইট ইজ নট ইউর বিজনেস টু রান অ্যান্ড গভর্ন a free and independent country after the second liberation, after the mass uprising and genocide of thousands of our martyrs. আমরা এই গণহত্যার বিচার করব, এবং এই গণহত্যা শুধু না, গত 16 বছরে বাংলাদেশের ব্যাংকগুলোকে শেয়ার মার্কেট থেকে লুট করে বাংলাদেশকে যারা পদে পদে ফকির বানিয়েছে, আমার আপনার ডলার পাচার করেছে, বাংলাদেশকে গরিব করে দিয়েছে, তাদের প্রত্যেককে আমরা বিচারের মুখোমুখি করব। আপনার বেঁচে পালাবার কোনো জায়গা নাই। আপনার অপশন হচ্ছে দুইটা, বাংলাদেশের কারাগারে থাকবেন নাকি বেলজিয়ামের কারাগারে থাকবেন। কারাগার ছাড়া হাসিনার আর যাওয়ার জায়গা নাই। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনার কবর কি বঙ্গোপসাগরে হবে না আটলান্টিকে হবে। বাংলাদেশে ফেরাউনের পরের নীল নদে যেভাবে কবর খুঁজে বের করা হয়েছিল, আপনার জন্য বাংলার নীল নদ প্রস্তুত করা আছে। বাংলার মাটি ফেরাউনকে যেভাবে মিশরের মাটি নেয় নাই, বাংলার ফেরাউনকেও বাংলার মাটি কবর দিতে দেবে না। ভাসায় দেওয়া হবে, বঙ্গোপসাগরে ভাসায় দেওয়া হবে। আপনার জানাজা হবে না, গোসল হবে না, কেউ আপনার জানাজা পড়বে না। যারা শেখ পরিবার দালালদের জানাজা পড়বে, ওরা হচ্ছে বাংলার গাদ্দার ঘসেকে বেগম এবং মীর জাফর। আমরা ওদেরকে প্রতিহত করব। প্রিয় দেশবাসী, তাই আমি শেষ করতে চাচ্ছি এটা বলে, আপনারা রাজপথ ছাড়বেন না। যে যা বলে প্রতিবাদ, রাজপথ, মিছিল, স্লোগান চলতে হবে। ক্যান্টনমেন্টের ইনস্ট্রাকশনে আমরা আগেও চলি নাই। চললে গত 3 সপ্তাহে কারফিউতে শত শত মানুষ মারত না, সেনাবাহিনীর গুলিতে আমার হাজার হাজার লোক আহত হইতো না। তাই যারা গণহত্যায় জড়িত, যারা গত 2 মাস থেকে সেনাবাহিনীর সদস্য থেকে শুরু করে পুলিশ, র্যাব আমার ভাইদেরকে হত্যা করেছে, তাদের বিচার ছাড়া, ব্যারাকে ফিরে যাওয়া ছাড়া আমরা রাজপথ ছাড়ছি না এবং ছাড়ব না। প্রিয় দেশবাসী, তাই আপনাদেরকে সজাগ থাকার কথা বলছি। মিছিলে, স্লোগানে, মিটিংয়ে, শাহবাগে সারা বাংলাদেশের মালিকানা নেন। এই মালিকানা শেখ পরিবার দখল করে ফেলছিল জাল দলিল করে। আজকে গত 2 মাসের রক্তপাতের মধ্য দিয়ে এই মালিকানা জনগণের কাছে ফিরে আসছে। আপনাদেরকে সাবধান থাকতে হবে, এই মালিকানা যেন আবার জালিয়াতি করে, জাল করে ছিনতাই না হয়ে যায়। মানে পাল্টা প্রশ্ন এভাবে করতে চাই যে যখন আপনি 10টা মানে রেপ কেসের মধ্যে 7টা দেখবেন শিশু ধর্ষণ, তখন আসলে পোশাক দায়ী করার মানে পোশাক দায়ী করার যুক্তিটা কতটুকু ধোপে টেকে, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যারা এইসব উস্কানিমূলক কথাবার্তাগুলো বলেন, তাদের যে টার্গেট অডিয়েন্স, এটা তো পপুলিস্ট বক্তব্য, তাদের টার্গেট অডিয়েন্সগুলাই আসলে নানান রকম অপরাধ কর্মের সাথে জড়িত থাকে। তো সেই ক্ষেত্রে তাদেরকে ধর্ষণের উস্কানিদাতা হিসেবে সরাসরি আইনের আওতায়, কঠোর আইনের আওতায় আনা উচিত। আমি জোর দাবি জানাই। স্বাধীনতার প্রায় 54 বছর হয়ে গেছে, এর মধ্যে হাজার হাজার এরকম ধর্ষণ হয়েছে, বিচারের প্রক্রিয়া চলে, কিন্তু বিচার শেষ পর্যন্ত আসলে বিচারের কোনো সফলতা আমরা দেখতে পাচ্ছি না। তারপর বছরের পর বা দিনের পর ধর্ষণ হচ্ছে,
এটা আসলে বন্ধ করার মূল ওয়েটা কি হতে পারে আপনার কাছে মনে হয়? বন্ধ করার জন্য মূলে আমি মনে করি একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং আইনগুলো মানে আইন যেগুলো আছে সেগুলোর হচ্ছে বাস্তবায়ন, আইনের ফাঁকফোকরগুলো সংশোধন এবং আমাদের হচ্ছে মানে একটা বডি পার্টের সাথে যদি আমি তুলনা করি, উদাহরণস্বরূপ যে কেউ যদি কারোর একটি মাথা ফাটিয়ে ফেলে উদাহরণস্বরূপ, তাহলে কি হয়, একটা ফৌজদারি মামলা হয়, রিপোর্ট হয় এবং হচ্ছে কিছুদিন পরে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। কিন্তু এই যে মানে ধর্ষণের ঘটনার সাথে শ্লীলতাহানি, সম্ভ্রমহানি, ইজ্জত চলে যাওয়া, সম্মান চলে যাওয়া, ধর্ষণ বিষয়টাকে, সেটা তো একটা বডি পার্ট, ধর্ষণ বিষয়টাকে যেভাবে সম্মানের সাথে যুক্ত করে পুরো ব্যাপারটাকে জটিল করে ফেলা হয় এবং ভিকটিম ব্লেমিং করা হয়, ভিকটিমেরই আসলে বাকি জীবন ভুগতে হয়, সেটিও আসলে আমার মনে হয় ধর্ষণ বৃদ্ধির একটা অন্যতম কারণ। কারণ যিনি ধর্ষণ করেন, ধর্ষকের মস্তিষ্কে প্রতিশোধ পরায়ণতা আছে নাকি ভিকটিমের মনোবল মর্যাদা ভেঙে দেওয়া আছে নাকি হচ্ছে মানে বিকৃত যৌন তৃষ্ণা আছে, আমরা তো আসলে জানি না। কিন্তু আমার মনে হয় যে ক্ষমতার যে চর্চা, এটি ধর্ষণের পেছনে একটু অনুঘটক হিসেবে কাজ করে এবং যখন আমরা এই সোশ্যাল স্টিগমাগুলো ভাঙতে পারবো, যখন আমরা হচ্ছে ভিকটিমকে আরো ভিকটিমাইজ না করব, তখনই আসলে হচ্ছে এই ব্যাপারগুলো আমার মনে হয় যে ধর্ষণ নির্মূলের একটি দিকে আমরা চলে যাব। এবং সরকার যে ক্যাম্পেইন করলে সফল হয় না এরকম কিন্তু না, আমরা অ্যাসিড সন্ত্রাসের ব্যাপারে কিন্তু বিগত সরকারের একটি সফলতা দেখেছি। তো সেক্ষেত্রে একটি ক্যাম্পেইন সরকার উদ্যোগ নিক, আমরা যারা আছি আমরা সর্বতোভাবে সরকারকে সহায়তা করব, উদ্যোগটি তারা নিক এবং একদম সমাজের সুবিধাবঞ্চিত যে স্তর সেখানে তারা পৌঁছে এই বার্তা, সচেতনতার বার্তা দিক। আমরা সর্বতোভাবে সরকারকে সহযোগিতা করতে রাজি আছি, কিন্তু আমাদের একটা আশ্বাস দিতে হবে যে উদ্যোগটি তারা নেবেন। শুধুমাত্র ভাইরাল ঘটনায় আসামি ধরলে তো হবে না, যারা হচ্ছে যেসব কেস রিপোর্ট হয় না, যেসব আসামি এখনো আইনের মানে ফাঁকফোকরে আছে, আইনের মানে আওতায় আসেনি, তাদেরকে দ্রুত গ্রেফতার করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। ধর্ষণের শাস্তিটা আসলে কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? বাংলাদেশে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড সর্বোচ্চ আছে এবং মানে ধর্ষণ তো আসলে ইটসেলফ একটা অনেক বড় অপরাধ। তো আমার মনে হয় যে বিদ্যমান যেই বিচার কাঠামো আছে তার মধ্যে ধর্ষণের শাস্তি আসলে যাবজ্জীবন হওয়া উচিত এবং প্রমাণ সাপেক্ষে। সেক্ষেত্রে আরও একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বাংলাদেশে মিথ্যা ধর্ষণ মামলা, মানে ধর্ষণ মামলা মিথ্যা প্রমাণিত হওয়ার অনেক মানে বড় একটা ঝুঁকি আছে। তো সেক্ষেত্রে বিচারিক প্রক্রিয়াটা সুষ্ঠুভাবে হওয়া অনেক বড় একটি চ্যালেঞ্জ। এখানে যদি সরকার এবং বিচার বিভাগ মানে আন্তরিকভাবে কাজ না করে, এটি আসলে দেখা যাবে অনেক মানে মিথ্যা ধর্ষণ মামলা বা একটা মানে যার বিরুদ্ধে অভিযোগ তার হয়রানির একটা ঝুঁকি তৈরি হয়। তো সেক্ষেত্রে পুরো ব্যাপারটা আমাদেরকে অনেক সতর্কভাবে ডিল করতে হবে। আমি শেখ তাসনিম আফরোজ ইমি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের হল সংসদের ভিপি ছিলাম 2019-এ, আর বর্তমানে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য। লাস্ট একটা কোশ্চেন করতে চাই, এই ধর্ষণকে প্রমোট করার জন্য রাজনৈতিক দল আসলে দায়ী আছে কিনা?